নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প আত্মজ। মা আজ চলে গেলেন। একটু আগে বৈদ্যুতিক চুল্লির গহ্বরে ঢুকে গেছে মা। পড়ছে। পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে দ্রুত। আমার যেন এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না। সকালে যখন অফিস বেরোই তখন তো সব ঠিকঠাক ছিল, যেমন থাকে। দিনটাও আজ শুরু হয়েছিল আর 5টা দিনের মতোই। মাঘের শুরুতে এবার শীতটা বেশ জাঁকিয়ে এসেছে। সকালে লেপ ছেড়ে বেরোতে ইচ্ছে করছিল না যথারীতি। শুয়ে শুয়েই শুনতে পাচ্ছিলাম সংসার নিয়ে হুড়ুদ্দুম ব্যস্ত হয়ে পড়েছে সুপ্তি। দুধ খাওয়া নিয়ে রোজকার মতো গাঁইগুই করছে মাম্পি গোগল। জোর কিচিরমিচির জুড়েছে। সুপ্তি কোষে ধমকালো ছেলে মেয়েকে। এক ফাঁকে চা দিয়ে গেল আমায়। মার আয়াকে ডেকে কি যেন নির্দেশ দিল। রুটিন মাফিক শব্দ বেজে চলেছে সংসারে। মার স্পঞ্জের জন্য জল গরম করছে আয়া। ঠিকে জির সঙ্গে কি কথা চালাচালি হলো। সুপ্তি ছেলেমেয়ের টিফিন বানাচ্ছে। দেখ না দেখ মাম্পি গোকুলে স্কুল বাস এসে গেল। আমিও লাফ দিয়ে উঠে বাজার। ফিরেই ঝটপট দাড়ি কামানো, কনকনে জলে কাক স্নান। ডাইনিং টেবিলে সুপ্তি একখানা ছোট লিস্ট ধরিয়ে দিল। পরশু মাম্পিদের স্কুলে স্পোর্টস। মেয়ের জন্য লাল বর্ডার দেয়া একজোড়া মোজা চাই। ওয়াটার ম্যাট্রেসে শুয়েও টুকটাক বেডশোট বেরোচ্ছে মাড। শয্যাখতন মলম আনতে হবে। আর চা অফিস পাড়ার দোকানটা থেকে। এরপর মিনি বাসে লাইন। কান ঘেঁষে লেটমার্ক বাঁচিয়ে অফিসে প্রবেশ। বাড়তিনেক জিএমের ঘরে যাওয়া আসা। ফাইল, কম্পিউটার আর কাজের ফাঁকে ফাঁকে সহকর্মীদের সঙ্গে মৃদু আলাপচারিতা। তপনবাবু 47 বছর বয়সে বিয়ে করেছে। তাকে আমরা উইক প্রেজেন্ট করব না ফলস ট্রিথ, তাই নিয়েও হাসি হলো একচোট। সবই চলছিল গতানুগতিক ছন্দে, কিংবা নিতান্তই ছন্দহীন। ছবিটা বদলে গেল দুপুরে হঠাৎই। টিফিন আওয়ারে তখন একটু ক্যারাম পিটিয়ে নিচ্ছিলাম। আজকাল ছুটির পর আর রিক্রিয়েশন রুমে ঢোকার জো নেই। ফিরতে সামান্য দেরি হলেই যা খিটখিট করে সুপ্তি। আমি ঘরে বন্দি আর তুমি ফুর্তি মেরে বেড়াচ্ছ। সত্যিই তো, বেচারা এখন একদমই ঘরে আটকা। একদিকে ছেলে মেয়ে সংসার, অন্যদিকে অনতশয্যায় শুয়ে থাকা পক্ষাঘাতগ্রস্ত শাশুড়ি। সুপ্তির এখন একেবারে চিড়ে চ্যাপ্টা দশা। এদিক ওদিক খোড়া, সিনেমা থিয়েটার সবই তো গেছে। রুগ্ন শাশুড়ি ফেলে বাপের বাড়িতেই বা যেতে পারে কদিন। গেলেও প্রতিটা মুহূর্তে হানটান, এই ফিরতে হবে, এই ফিরতে হবে। অগত্যা গৃহশান্তি বজায় রাখতে আমাকেও গুহায় সেদতে হয় জলদি জলদি। তো আজ সবে দ্বিতীয় বোর্ড খেলছি। রবীন্দার ডাক, অমিত তোমার টেলিফোন। রেডটা পকেটের মুখে ঝুলছে প্রায়। স্ট্রাইকার সেট করতে করতে বললাম, কার ফোন? তোমার বাড়ি থেকে, মনে হলো তোমার গিন্নি। শুনেই কেমন খটকা লেগেছিল। সুপ্তি তো তেমন দরকার ছাড়া ফোন করে না। লালঘুঁটি রয়েই গেল। তাড়াতাড়ি এসে রিসিভার তুলেছি। হ্যালো, কি হলো? এই শোনো, মা কেমন করছেন? সে কি? কেন? কি হলো? ভয়ানক নিঃশ্বাসের কষ্ট, চোখ কেমন উল্টে যাচ্ছে। সর্বনাশ! কখন থেকে? এই তো আমি একটু মনিকা দিদের ফ্ল্যাটে গিয়েছিলাম। রমা ডেকে আনলো। বলেছে গলা ভাত খাওয়ানোর পর থেকেই নাকি কেমন কেমন করছিলেন। কখন খাইয়েছে? যেমন খাওয়ায়, 12টা, 12:15। সঙ্গে সঙ্গে বলেনি কেন?
অতটা নাকি বুঝতে পারেনি। মার হাত পা কেমন ঠান্ডা মেরে যাচ্ছে। ডাক্তারবাবুকে রেখেছো? হ্যাঁ, এক্ষুনি আসছেন। তুমি চটপট চলে এসো, আমার কিন্তু ভালো ঠেকছে না। তখনও ফসকে কিছু ঘটার কথাটা মাথায় আসেনি। ট্যাক্সিতে আসতে আসতেও ভাবছিলাম, এমন হলো কেন? লাং ইনফেকশন? ডাক্তারবাবু রুটিন চেক আপের সময় একদিন বলেছিলেন, শুয়ে থাকতে থাকতে এসব রোগীদের পেশি নাকি আপনি শিথিল হয়ে যায়। তখন ফুসফুসে খাদ্যকণা ঢুকে যাওয়া অসম্ভব নয়, তার থেকেই সংক্রমণ। কি একটা যেন নাম বলেছিলেন রোগটার, কি এক নিউমোনিয়া। অবশ্য ঠান্ডা ঠান্ডা লেগেও কতদিন রাত্রিরে পেচ্ছাপ করে মা তার উপরই পড়ে থাকে। রমা ওঠেও না, ভোঁস করে ঘুমোয়। ক্যালাস মেয়ে ছেলে, আবার একটা অতান্তরে ফেলল। তেমন বাড়াবাড়ি হলে এক্ষুনি হয়তো নার্সিংহোমে রিমুভ করতে হবে। বাড়িতে কত টাকা আছে? আজ মাসের 19, মেরে কেটে 1002, ওতে কি হবে? ব্যাংক তো প্রায় ফর্সা। আবার ধার করব? আবার শালা ধারে ধারে একবারে নোব ছুঁয়ে যাব। কার কাছে যাওয়া যায়? প্রবৃত্তি একবার বলেছিল, দরকার লাগলে বলো। সুপ্তি অবশ্য দাদার কাছে টাকা চাওয়াটা পছন্দ করে না। খুকিদিকেও অ্যাপ্রোচ করা যায়, বঞ্চি হলেও খুকুদি তো মার মেয়েরই মতো। খুকুদির বিয়েতে মা নিজের একটা নেকলেস ভেঙে গয়না গড়িয়ে দিয়েছিল। খুকুদি হয়তো ফেরাবে না, কিন্তু আমি ফেরত দেব কোত্থেকে? ফের একটা পিএফ লোন, নাকি নার্সিংহোমে না গিয়ে হাসপাতাল? খরচাটা তাও একটা মাপের মধ্যে থাকে। কিছুরই প্রয়োজন হলো না। বাড়ি এসে দেখি সব শেষ। আশপাশের ফ্ল্যাটের বেশ কয়েকজন ঘরে থমথমে মুখে দাঁড়িয়ে। সুপ্তি মার খাটের বাজু ধরে স্থির, রমা পায়ের কাছে। মাম্পি গোগল তখনও স্কুল থেকে ফেরেনি। আমার কেমন ঘোর ঘোর লাগছিল। এক দীর্ঘ ক্লান্তিকর অধ্যায়ের এত আকস্মিক পরিসমাপ্তি। টানা 2 বছর মা শয্যাশায়ী। সেরিব্রাল অ্যাটাকের দিনটা থেকে ধরলে তারও বেশি, প্রায় 25 মাস। নিখুঁতভাবে গুনে গেতে দেখলে 754 দিন। এর মধ্যে একটি দিনের তরেও উঠে বসা দূরে থাক, নিজে নিজে নড়াচড়া করতেও পারেনি মা। পাশটুকুও ফিরিয়ে দিতে হতো। এই 25 মাসে একটা শব্দ পর্যন্ত বেরোয়নি মার গলা থেকে, গোঙানির আওয়াজও না। আমি ধরে নিয়েছিলাম মা এভাবেই পড়ে থাকবে। রোজই মনে হতো মা আজকের দিনটাও রয়ে গেল, কালকের দিনটাও থাকবে, তারপরের দিনটাও। কিংবা হয়তো আলাদা করে এত কথা মনে হতো না, শুধু হৃদয়ের গভীরে গেঁথে গিয়েছিল একটা ধারণা, নিছক অস্তিত্ব হয়েই মা বুঝি কাটিয়ে দেবে অনন্তকাল। এর বাইরে অন্য কিছু ঘটা বুঝি সম্ভবই নয়। খবর পেয়ে আত্মীয় স্বজনরা আসছিল একে একে। সন্ধে নাগাদ বাড়ি ভিড়ে ভিড়। অনেকটা সেই নার্সিংহোমে যেমন দল বেঁধে সবাই মাকে দেখতে যেত সেরকম, কিংবা তার চেয়েও বেশি। এরকমই বুঝি হয়। মানুষের কাছে বিবর্ণতার দাম আছে, মৃত্যুরও। মার মৃত্যুর সম্ভাবনাটা দরকচা মেরে যাবার পর উদ্বেগ হয়ে গিয়েছিল ধীরে ধীরে, আমাদের কাছেও, আত্মীয়দের কাছেও। শেষ 1.5 বছর কি কবার দেখতে এসেছে মাকে? ওই মাঝে মাঝে ফোনে খোঁজখবর নেয়া, কালে ভদ্রে হয়তো সশরীরে আগমন, ব্যাস ওইটুকুই। অথচ শ্মশানেও আজ আমার পাশে কত লোক, জ্যাঠতুতো দাদারা, খুড়তুতো ভাই, মাসির ছেলে, পিসির ছেলে, শালা, ভাইরা ভাই, বন্ধুবান্ধব। হিমেল রাতে মাকে যন্ত্রচিতায় চড়িয়ে এখন সবাই দাঁড়িয়ে এদিক ওদিক। প্রবীরদা হাত পা নেড়ে নেড়ে কথা বলছে খুকুদির বরের সঙ্গে। কিশোর আর সমু পাইচারি করছে।
পল্টুরা চা খেতে চলে গেল। ঠান্ডাটা আজ বেড়েছে নাকি খোলা জায়গা বলে বেশি লাগছে কামড়টা। চারিদিকে ধোঁয়াশার পাতলা আস্তরণ, হ্যালোজেন বাতিগুলোই কেমন মরা ভাব। রেলিং ঘেরা জায়গাটায় মৌসুমি ফুল ফুটে আছে কয়েকটা, ফুলেরাও যেন মলিন এখন। শ্মশান বলেই কি। গর্জন করতে করতে একটা ম্যাটাডোর হানা দিল চত্বরে। বিটকেল হরিধ্বনি সহকারে খাট নামাচ্ছে একপাল যুবক। কে যেন চেঁচিয়ে ডাকলো কাকে। দূরে কোথাও ছড়রা চলছে হাসির। ভেতরের হলঘরে জোর একটা কান্নার রোল উঠল, থেমেও গেল। চন্দন আর রনিদা উঠে গিয়েছিল পাশ থেকে, ফিরেছে। সিগারেট টানছিল রনিদা, টোকা মেরে ফেলে দিল পোড়া টুকরোটা। কাঁধে আলগা হাত রেখে বলল, এই এখানে ঠান্ডায় কাঁপছিস কেন? চল ভেতর গিয়ে বসি। না না, এখানেই ঠিক আছি। ভেতরে বিশ্রী গন্ধ, হই হট্টগোল, কান্নাকাটি, ওখানে দম বন্ধ হয়ে আসছিল। তাহলে শালটা ভালো করে জড়িয়ে নে, কান ঢাক। এ সময়ে ঠান্ডা লেগে যাওয়াটা মোটেই কাজের কথা নয়। বলছি তো, ঠিক আছি, তোমরা ব্যস্ত হও না। রনিদা আজ জোরাজুরি করল না, বসেছে পাশে সিমেন্টের বেঞ্চিতে। চোখ তুলে আকাশ দেখল একটুক্ষণ, আবার সিগারেটটা ধরালো, লম্বা লম্বা টান দিচ্ছে। হঠাৎই বলল, পিসিকে আজ একেবারে অন্যরকম দেখাচ্ছিল না রে বাবলু? ছোট্ট একটা শ্বাস পড়ল আমার। বললাম, মুখে কণামাত্র রোগের চিহ্ন নেই, হুবহু সেই আগের রং ফিরে এসেছিল। মনে হচ্ছিল সেই পুরনো পিসিকে দেখছি। চন্দন বলে উঠল, কাকের মুখে কিরকম একটা হাসি লেগেছিল লক্ষ্য করেছ রনিদা? কত কষ্টের অবসান হলো। বটেই তো, কিছুই বলতে পারে না, বোঝাতে পারে না। কি খারাপ যে লাগতো। এবার পুজোর পর প্রণাম করতে গিয়ে মুখের দিকে তো তাকাতেই পাচ্ছিলাম না। কি মানুষ, তার কি হাল। অথচ দেখ, পিসি কখনো কারোর পাকা ধানে মই দেয়নি। মা তো সেদিনও বলছিল, ভগবান কিন্তু এটা ন্যায় করলেন না। এত ভালো মানুষ, তারই কিনা এই দুর্দশা। সারা জীবন কি স্ট্রাগলটাই না করেছে পিসি। অসুখ বিসুখ কিচ্ছু নেই। তুম করে পিসিমশাই মারা গেল, বিনা মেঘে বজ্রপাত। বাবলু তো তখন হাফ প্যান্ট। অতবার একটা ধাক্কা সামলেও পিসি তো মাথা উঁচু করে থেকেছে। চাকরি বাকরি করে একাই মানুষ করেছে বাবলুকে। যখন নিজস্ব ঘরদোর হলো, নাতি নাতি নিয়ে একটু সুখের মুখ দেখছিল, তখনই ভগবান ডান্ডা মেরে দিল। আমরা তো মনে মনে প্রার্থনাই করতাম, কাকি চলে যাক, কাকি এবার চলে যাক। রিয়েলি ওই রকম ভেজিটেবল বনে যাওয়াটা কি বেঁচে থাকা? পুরো ভেজিটেবল কোথায়? কাকির তো সেন্স ছিল, ইভেন ইন দ্যাট হোপলেস সিচুয়েশন। সেটাই তো আরো প্যাথেটিক। আহ, কি আরম্ভ করলো এরা! এসব কি এখন আলোচনা করার সময়? মা কি ছিল, আমার জন্য কত করেছে, সবটাই তো পুরনো কথা, সবাই জানে, আমিও জানি। আমিও প্রাণপণ চেষ্টা করেছি মার সেই ঋণ শোধ করার, সাধ্যের অতিরিক্ত করেছি। মার যখন স্ট্রোকটা হলো, খরচার পরোয়া না করে মাকে নিয়ে ছুটেছি বড় নার্সিংহোমে। সেখান থেকে মা ফিরল জড়বস্তু হয়ে। তবুও কি আমি হাল ছেড়েছিলাম? টানা 6 মাস ফিজিওথেরাপি। প্রথম 3টে মাস তো সকাল বিকেল, এর সঙ্গে ডাক্তার, নার্স, আয়া। মা সন্তানকে ভালোবাসবে, তার জন্য প্রাণপাত করবে, এ তো স্বতঃসিদ্ধ। কিন্তু আমিও কি মাকে কম ভালোবাসতাম? আমার উদ্বেগ ছিল না? নার্সিংহোমে কত রাত জেগেছি পরপর। অমুক নিউরোলজিস্টের কাছে যাচ্ছি, তমুক নিউরোলজিস্টের কাছে ছুটছি, বিরল ওষুধ খুঁজতে খুঁজতে বেড়াচ্ছি শহরময়। তারপরেও যদি মা না সুস্থ হয়, তোর মার কপাল সেটা। তবু চেতনা যেটুকু ফিরেছিল, সেও তো আমার চেষ্টার জোরে।
আশ্চর্য, আমার এই চেষ্টার দিকটা কেউ বলে না। নার্ভের মোটর সিস্টেম প্রায় অকেজো হয়ে গেলেও মার মস্তিষ্ক বেশ খানিকটা সচল হয়েছিল। ব্যাপারটা আমার নজরে আসে মাকে নার্সিংহোম থেকে ফিরিয়ে আনার মাস ৩-৪ পরে। চৈতন্য ফেরার প্রকাশ অবশ্য ছিল মাত্র একটাই চোখে। আমাকে দেখলেই মার চোখ দুটো ঘুরতে থাকত। যেদিকেই যাই, ডাইনে বাঁয়ে, জানলায় দরজায়, মার চোখ অনুসরণ করছে আমাকে। হ্যাঁ, শুধু আমাকেই। সত্যি কত সেবা করেছে মার। গোগল মাম্পি তো তাদের ঠাম্মার প্রাণ ছিল, অথচ ওদের দেখে মার দৃষ্টি কিন্তু ওই রকম চঞ্চল হতো না। প্রথম প্রথম আমার গা শিরশির করত। কতদিন মার মাথার পাশে বসে প্রশ্ন করেছি, কি দেখছো মা, কিছু বলবে? মার দুই মনিতে অদ্ভুত এক কাঁপন জাগত তখন, যেন একটা ভাষা ফুটেও ফুটছে না, গুমড়োচ্ছে। ক্রমশ ওই দৃষ্টিতে অভ্যস্ত হয়ে গেছি। পরের দিকে তো দিব্যি একটা খেলায় দাঁড়িয়েছিল ব্যাপারটা। মাকে কেউ দেখতে এলেই বলতো, ওই আলমারিটার পাশে গিয়ে দাঁড়াতো বাবলু, দেখি এবার চোখ কোন দিকে যায়, খাটের পেছনে চলে যা, এবার আর চোখ তোকে খুঁজে পাবে না। হুমা দেখো দেখো, বাবলু বেরিয়ে যাচ্ছে, অমনি রেণুদের দৃষ্টিও। আহারে, একেই বলে চোখে হারানো। ইদানিং মার কাছে তেমন বসা হতো না। কি করব বসে থেকে? তাছাড়া আমারও তো ছেলে মেয়ে, বউ, অফিস, সংসার এসব আছে নাকি? তার মধ্যেও রুটিন করে যেতাম ১-২ বার, দাঁড়াতাম একটু, মার পালস দেখতাম, আয়ের কাছে হাল হকিকত জেনে নিতাম। সম্প্রতি একটা প্রেশার মাপার যন্ত্রও কিনেছিলাম, নিজেই মেপে নিতাম রক্তচাপ। কাহাতোকার ওইটুকুর জন্য রোজ রোজ ১০ টাকা করে গোনা যায়। রমাটা একেবারে টিপিক্যাল আয়া, ওর শেখার ইচ্ছেও নেই, ওকে দিয়ে অমন কাজও হয় না। অফিস বেরোনোর আগেও নিয়ম করে একবার উঁকি দিতাম মার দরজায়। আজ কি দাঁড়ানো হয়েছিল মনে পড়ছে না। মোজা না রুমাল কি একটা যেন খুঁজে পাচ্ছিলাম না, তাড়াহুড়োই বোধ হয়। তো এত খুঁটিনাটি কি মনে রাখা সম্ভব? বিশেষ করে যে মানুষ দিনের পর দিন, মাসের পর মাস একইভাবে আছে, তার সম্পর্কে। আবার একটা ডেড বডি এলো কাঁচের গাড়িতে, বয়স্কা মহিলা। রনিদা যান্ত্রিকভাবে কপালে হাত ছোঁয়াল, আলগাভাবে বলল, আমাদের কপালটা ভালো। ঘুরে তাকালাম, মানে? পিসিকে একেবারে জাস্ট টাইমে আনা হয়েছে, দেখছিস না? তারপরে কেমন লাইন পড়ে গেল। আর 10টা মিনিট দেরি করলে তোকে 3 ঘন্টা বসে থাকতে হতো। এমন একটা ভার মুহূর্তেও হাসি পেয়ে গেল। দেরি 25 মাস টানতে পারলাম, আর 3 ঘন্টায় কি বা ফারাক হতো? সন্তুদার দুলু কথা বলতে বলতে হাসছে। 50 পেরিয়ে যাওয়া সন্তুদার এক আশ্চর্য গুণ আছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারণ মৃত্যুর খবর পেলেই সন্তুদা সেখানে হাজির থাকে। কাজকর্ম পুরোপুরি না মেটা পর্যন্ত স্বেচ্ছায় সমস্ত দায়িত্ব তুলে নেবে কাঁধে। আজও টেলিফোন পেয়েই এসে পড়েছিল, বড় মাইমা আর রেখা বৌদিকে সঙ্গে দিয়ে। এসেই ঝটফট সব বন্দোবস্ত করে ফেলল সন্তুদা। কাঁচের গাড়ি, ফুল, খই, ধূপ, অগরু। মার বুকে গীতা রাখা হয়েছে কিনা, খইয়ের ঠোঙায় খুচরো পয়সা দেওয়া হলো কিনা, প্রতিটি খুঁটিনাটিতেই সন্তুদার খড় নজর। শ্মশানে পৌঁছেও চরকি খাচ্ছে অনবরত। কর্পোরেশনের ঘরে দৌড়াদৌড়ি, পুরুত্বের সঙ্গে দর কষাকষি। আমি যখন আগুন হাতে মাকে প্রদক্ষিণ করছি, তখনও সন্তুদা আমার পাশে পাশে। সন্তুদার হাতে একখানা প্লাস্টিকের প্যাকেট। প্রবীরদাকে প্যাকেটখানা ধরিয়ে এলো আমার কাছে। বাবলু, তোদের জামা কাপড় কেনা কমপ্লিট? প্রবীরবাবুর কাছেই রইল, চান করে পরে নিস। এত ঠান্ডায় রাত্রিরে চান করবে কি? না না, একটু গঙ্গা জল ছিটিয়ে নিলেই হবে। আহা, আমি কি গঙ্গায় ডুব দিতে বলেছি?
বাড়ি গিয়ে তো করবে। কিরে বাবলু, পিসির জন্য এইটুকু করতে পারবি না? বটেই তো, এইটুকুই তো করছি। আমার মুখের ভাঙচুর লক্ষ্য করেনি সন্তুদা। ফের বলল, পিসির ডেথ সার্টিফিকেটটা এখন আমার কাছে রইল, বুঝলি? 3 কপি জেরক্স করে দিয়ে দেব, যত্ন করে রাখিস। হারালে কিন্তু পিসির কিচ্ছু পাবি না। হায় রে, পিসির যেন কত ধন দৌলত আছে। রিটায়ারমেন্টের সময় খুঁড়িয়ে বাড়িয়ে যা পেয়েছিল তার সিংহভাগই তো গেছে ফ্ল্যাটে। বারণ করেছিলাম, শোনেনি। ও টাকা পুষে আমি কি করবো রে বাবলু? বরং যতটা পারিস ক্যাশ দিয়ে দে, তোর ব্যাংক লোন তাহলে কম হবে। রাগ করিস কেন? তোর বাড়ি তো আমারও বাড়ি রে, তুই কি আর আমায় তাড়িয়ে দিবি? ব্যাস, সঞ্চয় প্রায় সাপ। তাও যেটুকু তলানিতে পড়েছিল তাই দিয়ে নাতনির জন্য সোনার চেন বানাচ্ছে। দুম করে গুগলের নামে ক্যাশ সার্টিফিকেট কিনে ফেলল। ওসব না করে কিছু যদি রাখতো, বিপদের সময় তাও কাজে আসতো। পল্টু দীপুরা কখন যেন ফিরে হল ঘরে ঢুকেছিল। বেরিয়ে ডাকছে, বাবলুকে নিয়ে চলে আসুন, আমাদেরটা হয়ে গেছে। সন্তুটা সঙ্গে সঙ্গে টান টান, আয় আয়, বেশ তাড়াতাড়ি হয়ে গেল দেখছি। রনিদা একদিক থেকে ধরেছে, অন্যদিক থেকে প্রবীরদা। আমাকে নিয়ে চলেছে মার ভরসাবশেষের দিকে। এত জোরে হাত চেপেছে কেন? ভাবছে আমি পড়ে যাব, ভেঙে পড়ব। হলঘর পেরিয়ে উঁচু বেদি মতো জায়গাটায় উঠলাম। আগুনে প্রবেশের অপেক্ষায় চ্যাঙারিতে শায়িত পর পর 4টে মৃতদেহ। তাদের টপকে নামছি সিঁড়ি বেয়ে। চুল্লি থেকে বিকিরিত হচ্ছে তাপ। বিচিত্র এক ওমে শরীরটা উষ্ণ হয়ে যাচ্ছে আমার। উষ্ণ না হালকা, আমি ঠিক বুঝতে পারছি না। খাটে আধশোয়া হয়ে চোখ বোলাচ্ছিলাম ফর্দে। পুরুতমশাই একটা লিস্ট ধরিয়ে গেছেন বটে। চাল, ডাল, নুন, সবজি, ফুল, ফল, বেলপাতা, কুশ, তিল, জব, হত্তুকি, তিল, ঘি, মধু, চিনি, কলাপাতা, পান, সুপারি, মশলা, কি আছে কি নেই। দান সামগ্রীর তালিকাও নেহাত ছোট নয়। থালা, বাটি, গ্লাস, ছাতা, শাড়ি, ঘড়া, গামলা, পিলসুচ। লেডিস চটির পাশে সাইডে লেখা আছে। ছাতাটাও রঙিন যাই, তাও খাট, বিছানা, বালিশ লেখেনি, মূল্য ধরে নেবে। কতটুকু সাশ্রয় হলো কে জানে। সব মিলিয়ে মোট কত লাগতে পারে? বাজেট ছাপিয়ে যাবে না তো? ব্যাংক থেকে শেষ ঝর্তি পড়তি 10,000 টাকা তুলে নিয়েছি। প্রবীরদার কাছে চেয়েছি 5। কাজকর্ম, খাওয়া দাওয়া সব এতে চুকবে তো? প্যান্ডেল নেবে 3,000। ফ্ল্যাট বাড়ির শুধু ছাদটুকু ঘিরবে, তাও সাদা কাপড়। এর জন্য এত যে কেন চাইছে? চেয়ার টেবিল 900, মেরে কেটে 1000। শ্রাদ্ধের দিন 90 জনের মতো খাবে। 90 × 55, মোটামুটি 5,000। মৎস্যমুখের দিন 30 জন, 80 × 30, মানে প্রায় 2.5। সাকুল্যে হলো 11.5। কাজে নিশ্চয়ই 1,000 বেশি পড়বে না। পশু ঘাট কাজেও কিছু খরচা আছে, মনে হয় টাইটুয়ে কুলিয়ে যাবে। তেমন যদি হয়, শ্রাদ্ধের দিন একরকম মিষ্টি না হয় কমিয়ে দেব। প্লেট পিছু 5 টাকা বাঁচে, অর্থাৎ 450। একেবারে ফেলনা নয়। এভরি ফার্দিং কাইন্ডস। আচমকা হাসি পেয়ে গেল। কি ছেলে মানুষই ভাবনা। কলসি দিয়ে লাখো মোহর গলে গেল। এখন কানাকড়ি বাঁচাতে পুটিংয়ের খোঁজ। শুধু নার্সিংহোমই তো বেরিয়ে গিয়েছিল 40,000-এর বেশি। ফিজিওথেরাপিস্টের পিছনে না হোক 20-22,000। প্রথম মাসখানেক 2 বেলা 2টো নার্স ছিল। তারা কান মুচড়ে 120, 240 দুয়ে নিত প্রতিদিন। খরচায় উদ্ভ্রান্ত হয়েই না ধাপে ধাপে নেমেছিলাম। 2টো নার্স থেকে রাতে নার্স, দিনে আয়া। তারপর
দুবেলা দুটো আয়া, শেষমেশ ওই রমা। মেয়েটা দিনরাত থাকত, খাওয়া দাওয়া নিত। তা নিক, মাইনেটা তো কম নয়, মাসে 2000 বাঁচানো, চারটিখানি কথা নয়। এত সামলে এত টেনে টুনেও প্রভিডেন্ট ফান্ডে লোন, কোঅপারেটিভের ধার। সালা, ভাবতেই ইচ্ছে করে না। যা খসছে খুশুক, এবার একেবারে চুকেই যাক। আশা করি আমি বা সত্যি কেউ অভাবে পড়ে থাকবো না। তেমন হলে মাম্পি গোকুল যে কি অভিশাপ দেবে। সুপ্তি ঘরে ঢুকেছে, ঘটাং ঘটাং আলমারি খুলল, তাক হাতড়াচ্ছে। কি খুঁজছ? আরে দেখো না, জ্বালিয়ে মারল। কে? রমা সারি সারি করে পাগল করে দিল। দিয়ে দাও না একখানা। একটা নয়, দুটো দিয়েছি, মা শাড়ি। বললাম সাদা খোল তো কি আছে, ছাপিয়ে নিস। মন উঠল না। কি চায়? বেনারসি? ওই রকম কিছু পেলে ভালো হয়। সুপ্তি মুখ বেঁকালো, বলছে দিদার এত গুমুদ খাঁটলাম, একটা সিল্কের শাড়ি অন্তত পাবো না? দুনিয়ায় নিজের প্রাপ্য সবাই বোঝে। রমার কি দোষ? আমার মাই কি ছেড়েছে? কর্তব্যের পাওনাটুকু উসুল করে নেয়নি? বিরস মুখে বললাম, ঝুট ঝামেলা হটাও, দিয়ে দাও। ঈষৎ রংজলা নিজের একটা মুর্শিদাবাদের সিল্ক বার করে নিয়ে গেল সুপ্তি। ফর্দখানা টেবিলে রেখে চিত হয়ে শুলাম। চোখটা আবার টানছে। শরীরে বেজায় ক্লান্তি। সকাল থেকে আজ ছুটোছুটিও গেছে বেশ। দুলুকে নিয়ে নেমন্তন্ন করতে বেরিয়েছিলাম মানিকতলা শ্যামবাজার। উত্তর কলকাতার পাট চুকলো আজ। ফোনেই বলে দিয়েছি অনেককে। তবু এখনও তো কেউ কেউ আছে যারা মাতৃবিয়োগে ভারাক্রান্ত মুখটি না দেখতে পেলে সন্তুষ্ট হয় না। 2:30 নাগাদ বাড়ি ফিরে ঘি সহযোগে সেদ্ধ ভাত গলদ্ধকরণ। ফলত যথেষ্ট টোকে আছে কলা এখনো। তবে ক্লান্তিটা ঠিক অম্বলের জন্য নয়। এই শ্রান্তি যেন একটু অন্যরকম। ম্যারাথন দৌড় সাঙ্গ করে শেষ ফিতে ছোঁবার পর যেমনটা লাগে দৌড়বিদের, এই অবসাদ যেন সেই ধাঁচের। মাকে পুড়িয়ে আসার পর থেকেই শরীর একদম ছেড়ে গেছে। চিন্তায় কটুগন্ধের আভাস আছে কি? ম্যারাথনরা আমার মতো শরীর নিংড়ে দৌড়ই বটে, কিন্তু তাদের শেষ ফিতে ছোঁয়ার সঙ্গে কি মার মৃত্যুর তুলনা চলে? আমি কি প্রথম দিন থেকেই ওই লক্ষ্যে পৌঁছতে চেয়েছি? না না না, কক্ষনো না। বরং উল্টো পথেই তো দৌড়েছি, লড়াই করেছি মাকে বাঁচানোর জন্য। কায় মনোবাক্যে চেয়েছি মা সুস্থ হয়ে উঠুক, পুরোপুরি আগের মতো না হলেও হাঁটাচলা করুক, মোটামুটি একটা স্বাভাবিক জীবনে ফিরুক। সর্বস্ব উজাড় করেও যদি সামান্যতম উন্নতি না হয়, তখন মানুষের কেমন লাগে? মনে হয় নাকি রেসিং ট্র্যাকটা ক্রমশ ঘুরে যাচ্ছে, পার হচ্ছি একটা লম্বা পেঁচালো পথ, ঘেমে নিয়ে যাচ্ছি, জিভ বেরিয়ে যাচ্ছে, ক্যালোরি শেষ, তবু ছোট। কাহা তো পারে মানুষ? সুপ্তি আবার এসেছে, হাতে চা। টেবিলে কাপ রেখে খাটে বসল। লাল পাড় কোড়া শাড়ির আঁচল দিয়ে খাটের বাজু ঝাড়তে ঝাড়তে বলল, তোমার সন্তুদাই কিন্তু জিতে গেল। ভুরুকুচকে জিজ্ঞাসা করলাম, কেন? আমাদের ইচ্ছার তো মূল্যই রইল না। মার ঘরে তো কাজ হচ্ছে। সন্তুদা তো ভুল বলেনি কিছু। মার ঘরটা তো সত্যিই ছোট। ড্রয়িং হলে কাজ হলে সুবিধাই হবে। শ্রাদ্ধের সময় লোকজন বসে টরতে পারবে। ডেকোরেটরকে বলে দিয়েছি ফরাস পেতে দেবে। আমার কোনো কিছুতেই আপত্তি নেই। তবে আমার লাগছে কোথায় জানো? তোমার এই সন্তুদার কথাবার্তায়। পিসির ঘরটা খুপড়ি, এত চাপা, আলো বাতাস খেলে না। যে পড়ে এসব শোনানোর অর্থ কি? আমরা যেন ইচ্ছে করে মাকে অন্ধকূপে রেখেছিলাম। সুপ্তির আহত হওয়ার যথেষ্ট কারণ আছে। ফ্ল্যাটে আসার আগে সুপ্তি বারবার বলেছিল, মা আপনি বড় ঘরটা নিন। মা কিছুতেই রাজি হয়নি। এক গো, আমি একা মানুষ।
ওই ঘরে আমার কি প্রয়োজন? বরং বড় ঘরটা তোরা নে, মাঝেরটায় বাচ্চারা একটু হাত পা ছড়িয়ে থাকুক। হাত নেড়ে বললাম, সন্তুদার কথা ছাড়ো, খেটে খুঁটে দিচ্ছে, আমরা তো জানি আমরা মার জন্য কি করেছি। সবচেয়ে ভালো হতো বাড়িতে কাজটা না হলে। ফ্ল্যাটের সোসাইটির পারমিশন নাও, এর সামনে হাত কচলাও, ওর চারটি কথা শোনো, আমার একদম পছন্দ হয় না। কি করা যাবে? চৈতন্য মঠ, গৌরীয় মঠ, হেনা মঠ, তেনা মঠ সবই তো ঘুরে দেখা হলো, কোথাও জায়গা নেই। বাপ মাকে চিতায় চড়ানোর আগে যে লোকে শ্রাদ্ধের জায়গা বুক করে ফেলে, আমি কি করে জানব? একদিক দিয়ে ভালোই হলো, কেউ বলতে পারবে না মঠে টাকা ধরিয়ে মার কাজ সেরেছি। যারা কথা শোনানোর তারা ঠিক শোনাবে। এই তো তোমার খুকুদি আজ কায়দা করে কত কি বলে গেল। কি বলেছে খুকুদি? মাসিকে তোমরা ন্যাজাল ফিডিংয়ে রাখতে পারতে, এই রমা টমারা কি তেমন সাবধানে খাওয়াতে পারে? ঠাড়ে ঠোড়ে বলতে চাইছিল আমরা মা ঠিক মতো যত্ন নিইনি। বলুক কে যাক, আমরা তো জানি আমরা কি করেছি। কথাটা ফের মুখ দিয়ে বেরিয়ে গেল। বাইরের লোকের কথায় কান দিও না। লাগে বুঝলে, লাগে। 2 বছর ধরে সংসারের সব খরচ কিভাবে কাটেল করে গেছি, ছেলেমেয়ের ফল বন্ধ করে মাকে আঙুরের রস, বেদানার রস খাইয়েছি। পুজোর সময় একটার বেশি জামা দিয়েছি মাম্পি গোগলকে। দেনায় দেনায় অন্ধকার। মাস গেলে কেটে কুটে কটা টাকা হাতে পাও, সে খবর কেউ নেওয়ার চেষ্টা করেছে কখনো? শুধু ওপর থেকে আহা উহু। আজ বাদে কাল মাম্পি 9-এ উঠবে, ওর জন্য একটা ভালো টিউটর রাখা দরকার। পেরেছি রাখতে, সেই তো ঢোকাতে হলো কোচিংয়ের গোয়ালে। সুপ্তি জোরে নাক টানল। সারাক্ষণ খালি চিন্তা, মার হরলিক্স ফুল হলো কিনা, মার কমপ্লান আছে তো, মাকে ছেড়ে কোথাও গিয়ে দুরন্ত তিষ্ঠতে পেরেছি। নতুন মাসির মেয়ের বিয়ে হলো, আমি সকালে মুখ দেখিয়ে এলাম, তুমি বিকেলে। কেন? মার জন্যই তো। তারপরও তোমার জেঠিমা বলে গেলেন, রেনুর যখন টান উঠল তখন তুমি বুঝি ছিলে না বৌমা? বলো, শুনতে কেমন লাগে বলো? বাদ দাও, যারা করে তাদেরই সমালোচনা হয়, এ তো জানা কথা। আমারও একটা ছোট শ্বাস পড়ল। নাও চা খেয়ে নাও, জড়িয়ে যাচ্ছে। চোখের কোল মুছে এক চুমুকে কাপ শেষ করল সুপ্তি। উঠে লাগোয়া বাথরুমটায় গেল একটু, বেরিয়ে শুকনো গলায় জিজ্ঞাসা করল, তুমি খাবে কিছু? সিগারেট ধরিয়েছি, কাঠি অ্যাস্ট্রেতে গুঁজে পড়লাম। কি খাবো? ফল কেটে দিতে পারি। চা খেয়ে ফল? খানিকক্ষণ পরে খেও। কত ফল খাবো? বাঁদরেও এত ফল খেতে পারে না। সুপ্তি ফিক করে হেসে ফেলল। তোমার টুসিদি সকালে আবার এক গাদা কলা, আপেল সবেদা দিয়ে গেছে। গোগল মাম্পি তো দেখছে আর আঁতকে উঠছে, যে আসছে হাতে ফল মিষ্টি। গোগল চুরি করে সন্দেশ খেত, সেও এখন ফ্রিজের ধার মারাচ্ছে না। ফেলে দাও সব, কাজের লোকেদের বিলিয়ে দাও। কত দেব? তাহলে নিজেই খাও বসে বসে। তুমি তো আপেল ভালোবাসো। বাসতাম, এখন আর সহ্য হয় না। তাহলে এক কাজ করো, ফলকো মারো গলি। মাম্পি গোগলদের জন্য লুচি তো হবেই, কটা বেশি করে ভাজো। বেলায় খেয়েছি, এখন আর কিছু না খেয়ে আমরাও বরং তাড়াতাড়ি রাতের খাওয়াটা। তুমি লুচি খাবে? কি আছে, গোমাংস তো আর খাচ্ছি না। হুট করে তোমার কোনো আত্মীয় এসে পড়ুক, অমনি রটে যাবে শাশুড়ি গত হওয়ার আনন্দে সুপ্তি বরকে লুচি গেলাচ্ছে। হু কেয়ার্স? আমরা কারোর খাইও না, পড়িও না। অসহজ মানামানিটা নিজেদের মনের ব্যাপার। তাও তো আমি নেহাত মা এসবে বিশ্বাস করতো বলে এসব কাছা নেওয়া টেওয়া আমার যথেষ্ট অকওয়ার্ড লাগে। আহা, পালন যখন করছোই পুরোটাই করো। আর তো মাত্র কয়েকটা দিন। এতদিন এত কিছু করলে আর মাত্র 2-4 দিনের জন্য ধৈর্য হারিয়ে ফেলবে। ক্যাঁ ক্যাঁ ডোরবেল বাজছে একটানা। নির্ঘাত মাম্পি স্কুল থেকে এসেই ছুটেছিল কোচিংয়ে, ফিরল। গোগল দরজা খুলতেই
শুরু হয়ে গেছে লণ্ডভণ্ড কাণ্ড। ধূপধাপ আওয়াজ ড্রয়িং স্পেসে। গোগলের চিল চিৎকার উড়ে এলো। মাম্পির হি 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 হি। চোখ কুঁচকে বললাম, কি নিয়ে লাগলো দুজনের, এত হল্লা কিসের? আর গোগল কার্টুন চ্যানেল দেখছিল। মাম্পি নির্ঘাত ওর হাত থেকে রিমোটটা কেড়ে নিয়েছে। ঠাম্মার মৃত্যুর পর 2-4 দিন থমকেছিল ভাই বোন। আবার তারা সমে ফিরেছে। গোগলের শট চড়তে চড়তে সপ্তমে। পাল্লা দিয়ে বাজছে মাম্পির হাসি। সুপ্তি বিরক্ত মুখে বলল, দাঁড়াও, দিয়ে আসি ঘা কত। এত ধাড়ি মেয়ে, 5 বছরের ছোট ভাইয়ের সঙ্গে কেমন লাগে দেখো। থাক, কিছু বলো না। মুখ দিয়ে বেরিয়ে গেল। ফ্ল্যাটটায় প্রাণ ফিরুক। এই কদিনের দমচাপা ভাবটা কাটুক একটু। সুপ্তি অস্ফুটে বলল, এই কদিন না, 25 মাস। বলেই সুপ্তি নীরব। আমিও আর কথা খুঁজে পাচ্ছিলাম না। বাইরে বিকালটা মরে গেছে বহুক্ষণ। আমাদের বন্ধ দরজা জানলা ভেদ করে মরা বিকালটা তবু ঢুকে পড়েছিল ফ্ল্যাটে, চুঁইয়ে চুঁইয়ে। আজ নিয়মভঙ্গ ছিল। ভালোই ভালোই চুকে গেল সব কাজ। নিমন্ত্রিতরা প্রায় সকলেই এসেছিল, 2-3 জন ছাড়া। চন্দনা চন্দনের বউ শেষ মুহূর্তে আটকে গেল। ওদের বাচ্চাটা নেহাতি দুগ্ধপোষ্য। সকাল থেকে বমি পায়খানা করে ভাসাচ্ছে। আর এলো না সন্তুদার বউ। শুক্রবার তার কি সব সন্তোষী মাফা থাকে। এদিন বাড়ির বাইরে তার খাওয়া নিষেধ। খাওয়া দাওয়ার পর দুপুরে আড্ডা হলো জমিয়ে। এ প্রসঙ্গ সে প্রসঙ্গ, এ কথা সে কথা। রনিদা আজ 9 পিস তোপসে মাছের ফ্রাই খেয়েছে। সন্তুদা 14খানা রসগোল্লা। বেচারা ক্যাটারারের মুখটা কেমন আমসি হয়ে গিয়েছিল বলতে বলতে টুসিদি খুকুদির কি হাসি। ব্যাস, চলতে লাগলো খাওয়া দাওয়ার গল্প। কে কোন নেমন্তন্ন বাড়িতে কোন শুটকে প্যাংলাকে 80 পিস মাছ খেতে দেখেছে, কোথায় কে কবে 4 হাঁড়ি দই শেষ করেছিল, কার বাড়িতে বরযাত্রীরা নুন মাখিয়ে খেয়ে পুরো মিষ্টি সাবার করে দিয়েছিল, এই সব। সন্তুদা স্টকে প্রচুর মরা পোড়ানো স্টোরি গুছিয়ে গুছিয়ে ছাড়ল কয়েকখানা। তার মধ্যেই মার কথাও উঠেছিল হঠাৎ হঠাৎ, শ্রাদ্ধের দিনের মতোই। কলরোল রঙ্গরসিকতার মাঝে চাপাও পড়ে যাচ্ছিল মা। এমনই হয় বোধ হয়। শ্রাদ্ধের অনাড়ম্বরে মৃত মানুষটা ফিকে হয়ে যায় অনেকটাই। শোক থাকলেও তা তেমন প্রকট হওয়ার সুযোগ পায় না। আসর ভাঙল সন্ধ্যের মুখে। একে একে বিদায় নিল সবাই। যাবার সময় খুকুদির বর বলল, বুঝলে বাবলু, আমার মনে হয় এবার তোমাদের কটা দিন বাইরে একটু ঘুরে আসা উচিত। খুকুদি বলল, হ্যাঁ রে, পারলে কোথাও থেকে বেরিয়ে আয়। মাসির জন্য তোদের যা গেল, শরীর মন দুটোই চাঙ্গা হওয়া দরকার। যেতে পারলে তো ভালোই হতো। রুগী, রোগ, ওষুধ, ডাক্তার করতে করতে সত্যিই তো হাঁপিয়ে উঠেছি। কিন্তু এক্ষুনি বেরোই কি করে? মা নেই বটে, কিন্তু ধার দেনাগুলো তো আছে। উদাস মুখে বললাম, দেখি কয়েকটা দিন যাক। বাড়ি খালি হতেই হাতের রাশি রাশি কাজ। পরশু থেকে সোফা টেবিলগুলো দেওয়ালে ঠেলা রয়েছে। সন্তুদা যাবার আগে কিছুটা টেনে টুনে দিয়ে গেছে। ধরাধরি করে ফেললাম সস্তানে। রান্নাঘরে অবশিষ্ট খাবার দাবার ডাই ছোট ছোট গামলায় ঢেলে খানিক ঢোকানো হলো ফ্রিজে। মাছ ভাজাগুলো বাইরেই রইল। শীতকালে কি আর পচবে? মেঝে টেঝেরও অকহতব্য দশা। মোটামুটি পদে আনতে হিমশিম খাওয়ার জোগাড়। মাঝে ক্যাটারিংয়ের লোকটাও এলো। হিসেবপত্র করে মিটিয়ে দিলাম তার টাকা। 8টা নাগাদ দুম করে চন্দন। বসবো না করেও বসলো একটুখানি। জোর করে তাকে দুপুরে খাওয়াটা খাইয়ে দিল সুপ্তি। রাতে অবশ্য আমি কিছু ছুঁলাম না, সুপ্তিও না। আষ্টে গন্ধে চতুর্দিক ম গা গুলোচ্ছিল। মাম্পি গোগল বেজায় ক্লান্ত। গোগল তো সন্ধে থেকেই ঢুলছিল। চন্দনের সঙ্গে বসে যৎ সামান্য খেয়ে 2 ভাই বোনই বিছানায় ধপাস। শোয়ার আগে সোফায় বসে সিগারেট টানছিলাম।
সামনে টিভি চলছে, স্পোর্টস চ্যানেল। উত্তেজক এক ফুটবল ম্যাচ হচ্ছে, সম্ভবত স্প্যানিশ লিগ। শব্দ কমিয়ে পর্দার দিকে তাকিয়ে আছি, দেখছি না কিছুই। মাথাটা কেমন জ্যাম হয়ে গিয়েছে। কদিন ধরে যা দৌড়ঝাঁপ গেল। সুপ্তি মাম্পি গোগলের ঘরে মশারি টাঙাতে গিয়েছিল, পাশে এসে বসল। তার চোখও খানিক্ষণ পর্দায় স্থির। হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাড়িটা কেমন ফাঁকা হয়ে গেল না? কথাটা ঠিক বোধগম্য হলো না। ফাঁকা কেন বলছো? কদিন বাড়িতে ভিড় লেগেছিল তাই। সুপ্তি আবার একটা শ্বাস ফেলল। যেভাবেই থাক, তবু তো মা ছিলেন। তোমার আর কি, অফিসে চলে যাবে। একা বাড়িতে আমার যে কি করে কাটবে। খুকুদি তখন ঠিকই বলেছিল, আমাদের কোথাও ঘুরে আসা উচিত। বেশি দূরে নয়, নাই গেলাম, কাছাকাছি যাওয়াই যায়। কি বলো? এই ধরো দীঘা কিংবা পুরী কিংবা ঘাটশিলা, মধুপুর। বুঝলাম, কিন্তু টাকা আসবে কোত্থেকে? আর অত টাকা টাকা করে মাথা খারাপ করো না তো। সুপ্তি 2-1 সেকেন্ড চুপ থেকে গলা নামালো। মার খরচটাও তো কমে গেল। তাছাড়া এক্ষুনি তো আর যাচ্ছি না। মাম্পি গোগলের পরীক্ষাটা হোক, গরমে ছুটিটা পড়ুক। টিভিতে একটা গোল হলো এই মাত্র। কৃষ্ণকায় গোলদাতা জার্সি খুলে ফেলেছে। বিপুল উল্লাসে খালি গায়ে দৌড়চ্ছে মাঠময়। দর্শকরা পতাকা নাড়ছে, নাচছে, ভেপু বাজাচ্ছে, ক্যানেস্তারা পেটাচ্ছে আনন্দে। রিমোট টিপে টিভি অফ করে দিলাম। শব্দহীন শব্দটাও উধাও। অদ্ভুত এক নৈশব্দ নেমে এসেছে হঠাৎ। ডাইনিং স্পেসে ফ্রিজটা গোঁ করে উঠল। গোঙাতে গোঙাতে সে আওয়াজও বোবা হয়ে গেল আচমকাই। সুপ্তি উঠে দাঁড়িয়েছে, হাই তুলতে তুলতে বলল, শোবে না? চলো, যাচ্ছি। দুপা গিয়েও ফিরে এলো সুপ্তি। বলল, একটা কথা ভাবছিলাম, বুঝলে? কি? তোমার তো সোমবার থেকে অফিস। কাল পরশুর মধ্যে ভাবছিলাম ঘরগুলোকে একটু রিওরিয়েন্টেড করব। কীরকম? মাম্পি গোকুল একসঙ্গে থাকলেই খালি ঝগড়া হয়। মাম্পির পড়ার জায়গাটা আলাদা করে দিলে হয় না? ধরো যদি মাম্পি মার ঘরে একা থাকতে পারবে? আহা, থাকার কথা কে বলছে? টেবিল চেয়ার পেতে ওটা যদি ওর স্টাডি রুম করে দিই, ওখানে টেবিল ঢুকবে। মার কিছু জিনিস যদি ও ঘর থেকে বার করে দেওয়া যায়, ধরো মার সেলাই মেশিনটা, ছোট মিড সেপটা, ঢাউজ আলনা। আমি অনেকটাই সাফসুতরো করেছি। আরও কিছু মাল যদি। আহ, সুপ্তি! মানুষটা এখনো ওপারে পৌঁছল কিনা ঠিক নেই। স্বরে বুঝি আমার ঝাঁঝ ফুটেছিল একটু। সুপ্তি থমকে গেছে, ভার ভার গলায় বলল, আমি অত ভেবে বলিনি, সরি। ঠিক আছে, দেখব কি করা যায়। সুপ্তি তবু ম্লান মুখে দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর চলে গেল শুতে। আবার একটা সিগারেট ধরালাম, হাত বোলাচ্ছি মণ্ডিত মস্তকে। সুপ্তি খারাপ কি বলেছে? সত্যিই তো, মার ঘর তো আর চিরকাল খালি পড়ে থাকবে না। আজ নয় কাল মাম্পি গোকুল কেউ একজন দখল নেবেই। এক্ষুনি অবশ্য পারবে না, ভয় পাবে। থাক, 2-4 মাস যাক, তারপর নয় পুরনো খাট আলমারি সরিয়ে দেওয়াল টেয়াল রং ফিরিয়ে নতুন চেহারা দেওয়া যাবে ঘরখানাকে। আপাতত সুপ্তি যা চাইছে। ভাবতে ভাবতে কখন উঠে পড়েছি, পায়ে পায়ে এসে দাঁড়িয়েছি মার দরজায়। চিন্তাটাকে মাথায় নিয়েই ঘরের আলো জ্বাললাম। সঙ্গে সঙ্গে বুকটা ছ্যাঁত। মা একেবারে আমার মুখোমুখি। মা নয়, মার ছবি। বেডে আলমারির মাথায় জল করছে বাঁধানো ফটোখানা। পরশু ছবিটা ফুলে ফুলে ঢেকেছিল, আজ একটাই মোটা মালা রজনীগন্ধার। সামান্য শুকিয়েছে ফুলগুলো, তবে একটা হালকা গন্ধ যেন বিছিয়ে আছে ঘরময়। ছবির সামনে ধূপের ছাই, নিভে যাওয়া প্রদীপ। কি অদ্ভুত রকমের জ্যান্ত ছবিটা।
ঠিক মনে হয় সোজাসুজি আমার দিকেই তাকিয়ে। সরে গেলাম একটু। আশ্চর্য, মারই চোখ সরছে। ডান দিকে যাচ্ছি, বাঁয়ে, আমার দিকেই ঘুরে যাচ্ছে মার দৃষ্টি। খাটের ওপাশটায় গিয়ে দাঁড়ালাম। চোখের মণি দুটো সেখানেও পৌঁছে গেছে। আলমারির পাশে চলে গেলাম, সেখানেও হবিকল সেই বাংময় চোখ আমাকেই দেখছে, শুধু আমাকে। গা ছমছম করে উঠল। প্রাণপণে যুক্তি সাজানোর চেষ্টা করছি। এটা তো স্যার ছবি, ফটো, আমারই তোলা, ক্লোজ আপ। মাম্পির 5 বছরের জন্মদিনে কারেন্ট কোনো সিঙ্গেল ফটো নেই বলে এটাকে এনলার্জ করে শ্রাদ্ধের জন্য বাঁধিয়ে দিয়েছে সন্তুদা। এই ছবি তো কদিন ধরে বারবারই দেখেছি। লেন্সের দিকে সরাসরি তাকালে সব দৃষ্টিই এরকম লাগবে। না, এ আমার মনেরই ভুল। নিজেকে খানিকটা স্থিত করে আলো নিভিয়ে দিলাম। বেরিয়ে আসছি। হঠাৎ স্পষ্ট ডাক, বাবলু। মার গলা। হ্যাঁ, মারই গলা। হিউ কি বিভ্রম। আমার পা মাটিতে গেঁথে গেল। সম্মোহিতের মতো বলে উঠেছি, কি হলো মা, কিছু বলবে? চেনা স্বর কেমন দুলে দুলে গেল। আমায় মাফ করে দিস বাবলু, মৃত্যুটা যে আমার হাতে ছিল না রে। আমল খেপে গেলাম। এই কথাটুকু উচ্চারণ করার জন্যই কি ছটফট করতো মা? মা কি আমার ভেতরটা টের পেয়ে গিয়েছিল? ভীষণ কান্না পাচ্ছিল আমার। মার মৃত্যুর পর এই প্রথম। গল্পটা এইখানেই সমাপ্ত হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প আত্মজ। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।